নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান এবং সমস্ত সমস্যার সমাধান করার জন্য যিনি আছেন আজকে স্টুডিওতে পেয়ে গেছি আমাদের সকলের খুব প্রিয় জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। সময় আমাদের খুবই কম থাকে, তাই কথা না বাড়িয়ে চলে যাই প্রশ্ন উত্তরে। বাস্তুশাস্ত্রে এমন কিছু সূক্ষ্ম হিসাব আছে যা সাধারণ মানুষ জানেই না। আ তেমন কিছু যদি জিনিস আপনি বলেন কি, কি? দারুণ কথা বলেছ। অধিকাংশ মানুষ শুধু দিক, যেমন ধরো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জেনেই বাস্তু বিচার করেন, কিন্তু প্রকৃত বাস্তুশাস্ত্রে বাস্তুপুরুষ মণ্ডল নামে একটি অত্যন্ত সূক্ষ্ম গাণিতিক গ্রিড ব্যবহার করা হয়, যেখানে জমি বা ঘরকে 81 মানে 81টি ছোট অংশে ভাগ করে প্রতিটি অংশের শক্তি আলাদাভাবে বিশ্লেষণ করা হয়। এই স্তরের বিশ্লেষণ ছাড়া শুধু দরজা কোন দিকে বলাটা বাস্তুশাস্ত্রের একটি অতি সরলীকৃত রূপ মাত্র বলে মনে করা হয়। আমাদের একাডেমিতে এই গভীর গাণিতিক পদ্ধতি শেখানো হয়, যাতে শিক্ষার্থীরা শুধু সাধারণ পরামর্শ নয়, বরং একটি সম্পূর্ণ নকশা বিশ্লেষণ করে নির্ভুল সমাধান দিতে সক্ষম হন। খুব ভালো কথা বলেছেন। আচ্ছা, সংখ্যা তত্ত্বে নাকি এমন একটা সংখ্যা আছে যেটা প্রতিটি মানুষের জীবনে গোপনে কাজ করে যায়। এই ধারণাটা কি? সংখ্যাতত্ত্বে জন্ম মূলাঙ্কের পাশাপাশি ভাগ্যাঙ্ক, হ্যাঁ, ডেস্টিনি নাম্বার নামে একটি সূক্ষ্ম হিসাব আছে, যা পুরো নাম ও জন্ম তারিখ একসাথে মিলিয়ে বের করা হয়। জানো, বিশ্বাস করা হয় এই সংখ্যাটি একজন মানুষের সারা জীবনের অন্তর্নিহিত উদ্দেশ্য ও প্রকৃত সম্ভাবনাকে নির্দেশ করে, যা মূলাঙ্কের চেয়েও গভীর স্তরে কাজ করে। এই ধরনের উন্নত গণনা পদ্ধতি সাধারণত প্রাথমিক স্তরের কোর্সে শেখানো হয় না বলে জানা যায়, কিন্তু আমাদের একাডেমিতে আদর্শ অনুযায়ী এই সূক্ষ্ম কৌশলগুলিকেই পাঠ্যক্রমের মূল ভিত্তি করে তোলা হয়েছে, যাতে শিক্ষার্থীরা শুরু থেকেই সঠিক ভিত্তি নিয়ে এগোতে পারেন। আচ্ছা শাস্ত্রীজি, হাতের লেখা দেখে নাকি বোঝা যায় কেউ মিথ্যে বলছে কিনা। এই গ্রাফোলজির এই দিকটা কতটা গভীর বলে আপনার মনে হয়? দারুণ 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 গো। গ্রাফোলজিতে বিশ্বাস করা হয় হাতের লেখার চাপ, মানে চাপ দিয়ে লেখে না অনেকে, তারপরে অক্ষরের ফাঁকা, মানে লিখছে তার মধ্যে যে ফাঁকা বা সাইন করছে মানে স্বাক্ষরের নিচে টান, এই প্রতিটি ক্ষুদ্র বিবরণ মানুষের অবচেতন মনের এক একটি সংকেত বহন করে। বুঝতে পারলে? শুধু ভালো না খারাপ হাতের লেখা বিচার করাটা গ্রাফোলজির অতি সরলীকৃত রূপ। প্রকৃত বিশ্লেষণে দেখা হয় অক্ষরের ঢাল দিয়ে আবেগ প্রবণতা, লাইনের উপর নিচে মানে নিচ যাওয়া দিয়ে মানসিক অস্থিরতা, আর স্বাক্ষরের গঠন দিয়ে আত্মবিশ্বাসের মাত্রা বোঝা যায় বলে কথিত। এই সূক্ষ্ম বিশ্লেষণ ক্ষমতা তৈরি করতে দীর্ঘ অনুশীলন প্রয়োজন, আর আমাদের একাডেমির লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমনভাবে প্রশিক্ষিত করা যাতে তারা শুধু বই পড়ে নয়, বাস্তব নমুনা বিশ্লেষণ করে এই দক্ষতা অর্জন করতে পারেন। আচ্ছা, যোগ সাধনার মাধ্যমে নাকি জ্যোতিষ শেখার ক্ষমতাও বাড়ে এবং এই সংযোগটা ঠিক কিভাবে কাজ করে বলে মনে করা হয়? হ্যাঁ, দেখো, প্রাচীন ঋষিরা, তুমি জানো তো, প্রাচীন ঋষিরা বিশ্বাস করতেন জ্যোতিষ শাস্ত্রের গভীর সত্য উপলব্ধি করতে হলে শুধু বুদ্ধি দিয়ে নয়, একাগ্র ও শান্ত মন প্রয়োজন। আর সেই মন তৈরি হয় নিয়মিত যোগাভ্যাসে। ধ্যান ও প্রাণায়াম অনুশীলন করলে মনের একাগ্রতা বাড়ে, ফলে জটিল কুণ্ডলী বিশ্লেষণ করার সময় সূক্ষ্ম বিষয়গুলো ধরতে পারার ক্ষমতাও বেড়ে যায়। বুঝলে? অভিজ্ঞ জ্যোতিষীরা মনে করেন এই কারণেই আমাদের একাডেমির আদর্শে শুধু তাত্ত্বিক জ্যোতিষ নয়, নিয়মিত যোগ অভ্যাসকেও পাঠ্যক্রমের অবিচ্ছেদ্য অংশ করে তোলা হয়েছে, যাতে শিক্ষার্থীরা শরীর ও মন উভয় দিক থেকেই একজন পূর্ণাঙ্গ পরামর্শদাতা হয়ে উঠতে পারেন। আমি জয়দেব শাস্ত্রী নিজে একজন যোগ গুরু
এবং জ্যোতিষ যোগ সমস্ত কিছু পাঁচ করে শেখানো হয়, একটা সেই লেভেলের কেউ একজন জ্যোতিষ তান্ত্রিক হয়ে উঠবে। এবার পরে যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে একই বিষয়ে বহু জ্যোতিষী ভিন্ন ভিন্ন উত্তর দেন, এটা কেন? এবং সঠিক ও নির্ভুল বিশ্লেষণ শেখার আসল চাবিকাঠি কি, এটা যদি দর্শক বন্ধুদের একটু বলেন। দারুণ কথা বলেছে গো, এটা একদম। দেখো, এর প্রধান কারণ হলো অধিকাংশ মানুষ জ্যোতিষশাস্ত্রের ভাষা জ্ঞান নিয়েই পরামর্শ দেওয়া শুরু করে দেন, অথচ একটি নির্ভুল সিদ্ধান্তে পৌঁছতে কুণ্ডলীর একাধিক দিক, যেমন লগ্ন, রাশি, নক্ষত্র, দশা ও গোচর একসাথে মিলিয়ে দেখা জরুরি বলে অভিজ্ঞরা মনে করেন। একটি মাত্র দিক দেখে সিদ্ধান্ত নিলে ভুল ব্যাখ্যা হওয়ার সম্ভাবনা থেকে যায় বলে কথিত। এই কারণেই একাডেমির শিক্ষা পদ্ধতিতে জোর দেওয়া হয় সামগ্রিক বিশ্লেষণের উপর। শিক্ষার্থীদের শেখানো হয় কিভাবে একাধিক দিক একসাথে মিলিয়ে একটি নির্ভুল ও দায়িত্বশীল সিদ্ধান্তে পৌঁছাতে হয়, যা তাদের অন্য 10 জনের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য করে তোলে। তাই আমাদের একাডেমিটা একটু আলাদা। একদমই তাই। আচ্ছা, এই বিদ্যাগুলো শুধু শেখাই নয়, বরং সঠিক নীতি নৈতিকতা সহকারে শেখাটা কেন এত জরুরি বলে মনে করা হয়? এর কারণ হলো কি জানো তো, জ্যোতিষ, তন্ত্র বা বাস্তুর মতো বিদ্যা মানুষের গভীর আবেগ ও দুর্বল মুহূর্তে সরাসরি প্রভাব ফেলে। তাই এই জ্ঞান ভুল হাতে পড়লে মানুষকে বিভ্রান্ত করার ঝুঁকিও তৈরি হয় বলে মনে করা হয়। প্রকৃত সাধক ও গুরুরা সবসময় বলে এসেছেন, এই বিদ্যা অর্জনের সাথে সাথে সততা, ধৈর্য ও মানুষের প্রতি সহানুভূতিও সমানভাবে গড়ে তোলা প্রয়োজন। এই কারণে একাডেমির মূল আদর্শ শুধু কৌশল শেখানো নয়, বরং একজন শিক্ষার্থীকে দায়িত্বশীল, নীতিবান ও মানুষের প্রতি সহানুভূতিশীল একজন পরামর্শদাতা হিসেবে গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতে সমাজে প্রকৃত আস্থা অর্জন করতে পারেন। আচ্ছা শাস্ত্রীজি, কোর্স শেষে কাজের সহযোগিতা বা নিজস্ব একাডেমিতে চাকরির সুযোগ, এটা কি সত্যি বাস্তবে সম্ভাবনা তৈরি করতে হয়? শুধু শেখানোই নয়, শেখার পর একজন শিক্ষার্থী কিভাবে সেই জ্ঞানকে আয়ের উৎসে পরিণত করবেন, সেই দিকটিও আমাদের একাডেমি আদর্শের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে জানা যায়। কোর্স সম্পূর্ণকারী দক্ষ শিক্ষার্থীদের একাডেমির নিজস্ব পরামর্শ পরিষেবায় কাজ করার সুযোগ এবং প্রয়োজনে নিজস্ব একাডেমিতেই শিক্ষকতার সুযোগ দেওয়া হয় বলে আমি জানিয়েছি। এই ব্যবস্থার ফলে একজন শিক্ষার্থী শুধু সার্টিফিকেট নিয়ে বসে থাকবেন না, বরং শেখার সাথে সাথেই বাস্তব অভিজ্ঞতা অর্জন করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পান, যা একে অন্য 10টা সাধারণ কোর্স থেকে আলাদা করে তোলে। এবং আমি যেহেতু আছি, কোনো ছাত্রছাত্রী বসে থাকবে না, এটুকু বলতে পারি। একদমই তাই। মানে এই যে ভরসাটা আপনি দিলেন, কোনো স্টুডেন্ট বসে থাকবে না বা শিক্ষার্থী বসে থাকবে না, এটাই কিন্তু পরম প্রাপ্তি। এবং আচার্য শ্রী জয়দীপ শাস্ত্রীর মতো 18 বছরের অভিজ্ঞ একজন শিক্ষকের কাছ থেকে সরাসরি শেখার সুবিধা ঠিক কি কি, সেগুলো একটু জেনে নিই। আমার সম্বন্ধে আমি নিজে কিভাবে বলবো, তবু বলি, বইয়ে লেখা তত্ত্ব আর বাস্তব জীবনে হাজার হাজার কুণ্ডলী বিশ্লেষণ করার অভিজ্ঞতা, এই দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে। 18 বছর ধরে বিভিন্ন বয়স, পেশা ও সমস্যার মানুষদের পরামর্শ দেওয়ার অভিজ্ঞতা থাকা একজন আচার্যের কাছে শেখার সবচেয়ে বড় সুবিধা হলো তিনি প্রতিটি তত্ত্বের সাথে বাস্তব উদাহরণ জুড়ে দিতে পারেন, যা শেখাকে অনেক বেশি জীবন্ত ও কার্যকর করে তোলে। এই ধরনের বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষাদানকেই একাডেমির সবচেয়ে বড় শক্তি বলে মনে করা হয়, যা একজন নতুন শিক্ষার্থীকে দ্রুত আত্মবিশ্বাসী পরামর্শদাতা হয়ে উঠতে সাহায্য করে। আচ্ছা, এখনই ভর্তি হওয়াটা কেন সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হতে পারে? দেরি করলে কি হারানোর সম্ভাবনা থাকে, যদি একটু বলেন। জ্যোতিষ, তন্ত্র,
বাস্তু, সংখ্যাতত্ত্ব, গ্রাফোলজি বা ট্যারোর মতো বিদ্যা এমন এক জ্ঞান যা যত তাড়াতাড়ি শেখা শুরু হয় তত বেশি সময় পাওয়া যায় অনুশীলন ও অভিজ্ঞতা অর্জনের জন্য। আর এই অভিজ্ঞতাই একজন সাধারণ শিক্ষার্থীকে একজন প্রকৃত পারদর্শী পরামর্শদাতার পরিণত করে বলে মনে করা হয়। 18 বছরের অভিজ্ঞ আচার্যের সরাসরি তত্ত্বাবধানে স্বীকৃত সার্টিফিকেট ও কর্মসংস্থানের সহযোগিতা সহ এই ধরনের সুসংগঠিত সুযোগ সবসময় পাওয়া যায় না। তাই যারা দীর্ঘদিন ধরে এই প্রাচীন বিদ্যাগুলি শেখার স্বপ্ন দেখছেন তাদের জন্য এখনই স্টিল নাও একাডেমিতে ভর্তি হয়ে এই যাত্রা শুরু করাটাই সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত বলে মনে করা হয়। একদমই তাই। তাই অপেক্ষা আর কথাই রাখে না। মানে এত সুন্দর উনি বুঝিয়ে দিলেন প্রত্যেকটা টপিকে, যেখানে বাংলা টেলিভিশনে বা বলুন বা জ্যোতিষ এই পডকাস্ট বলুন ১ম আপনি এনেছেন এবং এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিয়েছেন। সময় তো একদম শেষের দিকে, কিন্তু যাওয়ার আগে আমি আরেকটি প্রশ্ন করব, সেটা হলো এই যে আ ১ বছর, ২ বছর, ৩ বছর, এটা তো বিশাল একটা সাবজেক্ট। সেটা কি সত্যিকারে এত কম সময়ে শেখা যায়? এক, এবং দ্বিতীয় প্রশ্নটা হলো, যারা ধরো এখান থেকে পাস আউট হয়ে গেছে কোর্স শিখে, তাদের যদি ডেইলি কোনো সমস্যা হয় জ্যোতিষ ক্ষেত্রে, এবং সে হয়তো কোনো সমস্যার সমাধান করতে গিয়ে প্রবলেমে ফেস করছেন, তার মানে সেই সময় কি আপনার হেল্প নেওয়া যেতে পারে বা তাকে আপনার একাডেমিতে যোগাযোগ করা যেতে পারে যদি কোনো তোমাকে ডাউট একটা থাকে? ছোট্ট গল্প বলি, ছোট্ট হ্যাঁ, একটা গল্প বলি, নিশ্চয়ই। ছোট্ট গল্প বলি। এই এই কথাটার উত্তর পেয়ে যাবে এই গল্পের মাধ্যমে। আমি জয়দেব শাস্ত্রী, আমি আজ থেকে শেখাচ্ছি না। আমি শেখাচ্ছি আজ থেকে নাই করে ১০-১২ বছর আগে থেকে। এবার ঠিক আমি বলে দিচ্ছি যে ১০ বছর আগের যে শিক্ষার্থী হুম। যারা শিখেছে তার মানিব্যাগে আমার ফটো সবসময় থাকে। বাহ! যে মেয়েটি শিখেছে সেই মেয়েটির ঘরে বলো বা যেখানে সে চেম্বার করছে সেখানে সবসময় একটা ফটো বড় করে ঝুলিয়ে রেখেছে, টানিয়ে রেখেছে। এটা তার ভালোবাসা। আমি আমি কাউকে বলি না যে আমাকে তুমি নিয়ে রাখো সবসময়, তা নয়। আমি বলি ভালোবাসাটা যে যার মধ্যে থাকে, কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না, সেটা তার ব্যাপার। কিন্তু সেই আমি কেন বললাম এই গল্পটা, সেই ১০ বছর আগের সেই শিক্ষার্থী বা সেই ছেলেটি বা সেই মেয়েটি আজও পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্ট রাখে ওকে। এবং আমার কাছ থেকে ৪০০ থেকে ৫০০ ৬০০ ছাত্রছাত্রী শিখে বেরিয়েছে হুম। এবং সেই ৫০০ ৬০০ ৭০০ ১০০০ ১২০০ ছাত্রছাত্রী যারাই আছে না কেন, তারা প্রত্যেকেই কিছু না কিছু সমস্যা হলে বা কিছু না কিছু প্রবলেম, কিছু বুঝতে না পারলে এখনই এখন এখনই আমি ফোন ঘাটলে তুমি দেখতে পাবে যে প্রতিদিন কেউ না কেউ SMS, দাদা এটা একটু আমাকে একটু বলে দাও, দাদা এটা একটু বলে দাও। তা আমি সবাইকে বলি যতদিন বেঁচে থাকবো, যতদিন আমি আছি, চিরদিন তো মানুষ থাকে না, যতদিন আমি আছি তুমি যদি ৩ মাসের কোর্সটা করেও যাও তবুও তুমি ৩০ বছর পরেও ফোন করলে বা SMS করলে তুমি তার রিপ্লাই পাবে। মানে সব সময় সারা জীবন আমার কানেকশনটা থাকবে তোমাদের সাথে। তোমরা যদি সেই কানেকশনটা না রাখো সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু তোমাদের সাথে আমার কানেকশন সারা জীবন থাকবে। কারণ যেখানে তুমি গুরু মনে করেছো, আর গুরুর উচিত যে তার যে শিষ্য বা শিষ্যা যারাই আছে না কেন তাদের সাথে কানেক্টিভিটি সবসময় রাখার। তাই আমি বলবো যারা আমার একাডেমিতে শিখছো বা যারা আমার কাছে শিখছো তাদের সবার কাছে একটাই কথা যে আমি তোমাদের পাশে সর্বদা আছি। সেই ১ মাসের ৩ মাস ৬ মাস ১ বছর ৩ বছর যতদিনই শেখো না কেন ততদিন শুধু নয়, যতদিন আমি বেঁচে থাকবো আমি তোমাদের পাশে থাকবো। এটুকুই বলি। সময়ের সাথে সাথে আমাদের একদম। চলতে হয়, সময় নেই। যারা শিখতে চাইছো কন্ট্যাক্ট করো, যারা কনসালটেন্সি করাতে চাইছো কন্ট্যাক্ট করো। দেরি করো না, যত দেরি করবে পিছিয়ে পড়বে, যে লেট করবে সে পিছিয়ে পড়বে। সময় কিন্তু চলতে থাকে, তাই না? সময় চলতে থাকে তার ওয়েতে। তাই তুমি তোমার ওয়েতে চলো, তুমি তুমি তোমার লক্ষ্য ভ্রষ্ট হয়েও না। এখনই ইমিডিয়েটলি কল মি, আমরা আছি, শিখতে চলে আসো।
বাড়ি বসে থেকো না, সময় নষ্ট করো না। একদিনের সময় হয়তো 1 বছর তুমি পিছিয়ে থাকবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।